মানে রেজাল্ট যেদিন বেরোলো বিধানসভা তার আগের দিন বিকেলবেলা পর্যন্ত ওর হয়ে যারা দালালি করে এসেছিল তাদেরকেও অনেককে এখন দেখছি তারা নাকি হাফ ছেড়ে বেঁচেছে, তারা নাকি এতদিন মুখ খুলে কথা বলতে পারেনি, এখন নাকি তাদের কথার খই ফুটেছে। সেদিকে তাকিয়ে আছে, কটাক্ষ তো কম করেননি এবং তার জন্য ওই কটাক্ষের লিস্টে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকতেন এবং সেই জোর দিয়েই করতেন এবং তাদের বিরুদ্ধাচারণ আমি করেছি, নির্ভয়ে করেছি। কিছু ঘুরতে গিয়ে যদি কেউ মনে করেন সাপ বেরিয়েছে, তা নয়। তাদের যা দুর্নীতি যা পাপ, কিছু ঘুরতে গিয়ে পাইথন বেরোবার অপেক্ষায় আছেন সবাই। উপরের মাথা তো মমতা বন্দ্যোপাধ্যায় না, এইটা না, তারই অনুপ্রেরণা। তিনি তো তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, টলিউডকে কিভাবে ক্ষতি করা হয়েছে তিনি তো জানতেন। তারপর তো অরূপ আর স্বরূপকে তো সরাননি। যখন স্বরূপ বিশ্বাসের গাড়িতে তোলা হচ্ছে তোমরা তার ভিডিও করছো, আমি জানি না যে তোমরা ফেডারেশনের পারমিশন নিয়ে ভিডিও করেছো না কালকে ওই গাড়িতে তোলাটা তোমরা গুপি শুট করেছো। যদি গুপি শুট করে থাকো খুবই অন্যায় করেছো এগুলো কিন্তু। আর বা ধরো যারা দাঁড়িয়ে ডিম ছুটছিল তারা জুনিয়র আর্টিস্ট কিনা, সে গিল্ড থেকে পারমিশন নিয়ে সেই জুনিয়র আর্টিস্টকে জড়ো করা হয়েছিল কিনা, এসবই দেখতে হবে। বাট জোকস অ্যাবাউট, মানে একটা মানুষ যে জীবদ্দশায় এত লোকের অভিশাপ কুড়িয়ে থাকতে পারে এসব না দেখলে বিশ্বাস করা যায় না। এবং সত্যি সত্যি একটা লোক, এনার সাথে আমার ব্যক্তিগত স্বীকারতে পরিচয় নেই কখনো, কিন্তু আমি এনার সম্পর্কে যা শুনেছি তাতে আমার মনে হয়েছে যে ইনি বোধহয় তৃণমূল কংগ্রেসের এমন এক নেতা যিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুপিরিয়র মনে করতেন, যিনি মনে করতেন যে টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও কিছু হবে না, এখানে আমার কথাই হবে। তবে যেটা দেখছি যে ও মানে রেজাল্ট যেদিন বেরোলো বিধানসভা তার আগের দিন বিকেলবেলা পর্যন্ত ওর হয়ে যারা দালালি করে এসেছিল তাদেরকেও অনেককে এখন দেখছি তারা নাকি হাফ ছেড়ে বেঁচেছে, তারা নাকি এতদিন মুখ খুলে কথা বলতে পারেনি, এখন নাকি তাদের কথার খই ফুটেছে। আমি অনেককে দেখছি এখন এই সমস্ত চুলে রং করা কতগুলো রাইটার ফাইটারকে দেখছি ওর হয়ে রীতিমতো ঝগড়া করতো সোশ্যাল মিডিয়াতে। কেউ যদি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বলতো তো ওই রবীন্দ্রনাথ দেখেছিলেন না 2 বিঘা জমি কবিতায় যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এই সমস্ত পারিষদ ওর হয়ে বেশি মুন্সিয়ানা করতো। এখন তারাও দেখি এখন আবার সব জায়গায় উল্টো দিকে ভিড়ে গিয়ে এখন তারাও গালাগাল দিচ্ছে। এটাই হয়, ক্ষমতার ধর্ম এটাই। ক্ষমতায় যখন কেউ থাকে তখন তার চারদিকে কতগুলো এরকম চামচা জুড়ে যায়, আর যখন ক্ষমতা থেকে চলে যায় তখন সবার আগে চামচাগুলো পাল্টি যায়। সুতরাং এই ধরনের এই যে দালালদের ভরসা এরা একদিন ধরে করে খেয়েছে, তো এখন এদের দিন গেছে, এখন খেলা টের পাবে। তবে আমাদের এইটাই দেখার যে একটা স্বরূপ বিশ্বাস, এখন স্বরূপ বিশ্বাস মন্ত্রী ভাই নিজে সরাসরি প্রেসিডেন্ট ছিল, সুতরাং তার তো তাকে পয়েন্ট আউট করা ইজি, কিন্তু তাকে বাদ দিয়ে আরো যারা এই সময় করে কমে খেয়েছিল এতদিন পর্যন্ত তারাই এবার রং বদলে আবার করে কমে খাওয়া শুরু করে দেয় কিনা। আমি এখন অনেককেই দেখছি, ধরো এই যে অনেকটা ছবি চলছে নন্দনে কোন ছবি চলবে কোন ছবি চলবে না এইটা নির্ধারণ করে দেওয়া স্ক্রিনিং কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বসিয়েছিলেন তারা সব এখন ভালো লোক হয়ে যাবে, তাদের জবাব দেওয়ার দায় থাকবে না যে আপনারা এতদিন আপনারা স্ক্রিনিং কমিটিতে থাকতে কারণ নন্দনে ছবিটা চললো না। আর যদি আপনারা স্ক্রিনিং কমিটিতে থাকা সত্ত্বেও নন্দনে ছবিটা চলে না থাকে তাহলে এতদিন কি আপনারা তার প্রতিবাদ করেছিলেন? এতদিন কি আপনারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘাড়ে কেন বন্দুক রেখে চালাচ্ছেন, আমাদেরকে এখানে আপনি দায়িত্বে রেখেছেন, এদিকে আপনি আপনার রাজনৈতিক কারণে কোনো সিনেমাকে ঢুকতে দিচ্ছেন না, কোনো ডিরেক্টরকে ব্যান করছেন, দায়টা চলে আসছে আমাদের উপর। একদিন তো বলেননি, এখন সবাই ভালো লোক হয়ে গেছে। সুতরাং আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি বলতো, হ্যাঁ সে তো যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি বলতো অর্পিতা, এখন যদি কেউ বলে যে এই কথাগুলো আমার মনে ছিল একদিন তৃণমূল সরকারে ছিল বলে আমি চাপে বলতে পারিনি, উল্টো কথা বলেছি, তাহলে যখন কালকে বিজেপি সরকার থাকবে না তখন আবার কেউ বলতে পারে যে আসলে আমি তখন বিজেপির সময় যে কথাগুলো বলেছিলাম সেগুলো চাপে পড়ে বলেছিলাম, আসলে বিজেপি খারাপ ছিল, অন্যরা খুব ভালো ছিল, তখন হয়তো বলবো যে বিজেপি খারাপ ছিল, সিপিএম খুব ভালো ছিল, একদিন মনে মনে বিজেপির চাপে বলতে পারিনি। সুতরাং যারা চাপে পড়ে কথা বলতে না পারাটাকে একটা সস্তা অজুহাত বানিয়ে নিয়েছে তারাও কতটা বিশ্বাসযোগ্য আমার মনে হয় যে এটাকে নিয়ে একটু লোকের সচেতন থাকা উচিত। এটা নিয়ে আজকে বলার বিষয় নয়, তবুও তুমি জিজ্ঞেস করলে আমি বলবো এই উত্তরটা তাদের কাছে খোঁজো যারা সবসময় তাদের পেছনে দাঁড়িয়ে আগে এগিয়ে দিতেন তাদের দাদাকে, তাদের গুণী মানুষকে তারা গুণী মানুষ বলতেন, তারা এগিয়ে দিয়ে মাইক্রোফোন তুলে দিত এবং তোমরাই তাদের বাইট নিতে। তাদেরকে জিজ্ঞেস করবো তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছে, তারা কি জানতো না এইরকম একজন অনৈতিক এবং করাপ্টেড মানুষ, তারা তার ফ্যামিলি মেম্বারের জন্য কি করবেন এখন। আচ্ছা, আর্টিস্ট ফর্মের দিকে খানিকটা সেই ছবিটাই আমরা সম্প্রতি দেখেছিলাম, সময় সবসময় স্বরূপদা এবং পার্টির সঙ্গে বলতে শুনেছি উই আর ফ্যামিলি, তো তার দায়ভার তো নিতে হবে যে তোমরা ফ্যামিলি বলেছো। এবং
একা একটা মানুষ গাছের তলায় বসে নিজের ছবিতে মালা দেয়, কতটা কষ্টের থেকে মালা দিতে পারে সেটা তাদের এখনো বোধগম্য হয়েছে কিনা জানি না। কিন্তু তার মধ্যেও তো বেনজল ছিল, তাদের মেম্বার কোষাধ্যক্ষই বলছে এই কমিটি বৈধ নয়, এই কমিটি কোরাম তৈরি হয়নি, যত ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল তত ভোটার সংখ্যা হয়নি। সেই কোষাধ্যক্ষ কিন্তু কোষাধ্যক্ষ হয়ে বসেছিল, তাহলে এতদিন কেন বসেছিল? এবং যদি কোরাম না তৈরি হয় তাহলে প্রত্যেক মেম্বারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা উচিত, আপনারা এই রকম একটা কমিটি কেন গড়ে বসে আছেন, প্রত্যেক মেম্বার। এখনো তারা বলছে স্বস্তি পেয়েছে অনেকে, যারা আশেপাশে ছিলেন, বলে যাবে। সেটা তোমরা কি জিজ্ঞেস করো, তাহলে ভাইফোঁটা নিতে গেলেন কেন? আমার একটা বোন আছে, তার কাছ থেকে মানে আমি ভাইফোঁটা নিই, আমি তার আপদে বিপদে সামনে গিয়ে দাঁড়াবো। আমি যদি অন্যায় করি সেই বোন জোরে বলবে তুমি অন্যায় করছো দাদা। তাহলে আপনারা এখন কেন বলছেন? আপনারা কি 1 মাস আগে জানতেন না যে তিনি অন্যায় করেন, তিনি মাফিয়া রাজ চালান? সেটা এখন কেন বলছো? এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠছে, নিজেদের গ্রহণযোগ্যতা নিজেরাই হারাচ্ছে। 11 বছর ধরে লড়াই করেছে, আজকে কিন্তু খানিকটা স্বস্তি পেয়েছে। না, 11 বছর লড়াই করেছি কি কারণে? আমার নিজের স্বার্থে নয়। এই করাপশনের বিরুদ্ধে, শিক্ষা দুর্নীতি হোক, আরজি করের নির্যাতন হোক, রাহুলদার অজানা মৃত্যুর কারণ হোক, এইটা এখনো পর্যন্ত যেসব কমিটি রয়েছে সেই সব কমিটিতে তারা এখনো বর্তমান, তাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন ভাই তোমরা এতদিন ধরে এই কমিটিতে থেকে, কোথায় এসওপি, কোথায় রাহুলের মৃত্যু তদন্ত, কি এখন আপডেট, কেন কিছু জানাচ্ছেন না? 1 মাসের মধ্যে সবকিছু জানাবেন বলেছিলেন, কোথায়? এখন আপনারা বলছেন সব মিটিং বানচাল, এটা বিচারিতা হচ্ছে। সিকিউরিটি কথা বলে এটা হয়েছিল, সিকিউর এখনো কি মনে হচ্ছে কোনো এসওপি তৈরি হয়নি তো। আর গতবার বলেছিল যে সবে ফোরাম কমিটি গঠন হয়েছিল বলে সময় লাগছিল, এখন তারা কি বলবেন সেই সেদিকে তাকিয়ে আছে। কটাক্ষ তো কম করেননি, এবং তার জন্য ওই কটাক্ষের লিস্টে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকতেন এবং সেই জোর দিয়েই করতেন, এবং তাদের বিরুদ্ধাচারণ আমি করেছি, নির্ভয়ে করেছি। কিসের ভয়? কি পাবো? একটা জীবন মরে যেতে হবে, তো স্বামী বিবেকানন্দের কথা। তো আজকে এই নিয়ে নাই বা বললাম, আপনারা তাদের কাছে একটু জিজ্ঞেস করুন। আমাদের আজকে বিজেপি সরকার রয়েছে, কালকে বিজেপি সরকার যদি একটু কোণঠাসা হয়, এই মানুষগুলোর থেকে সাবধান থাকবেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের বলবে আমাদের কোণঠাসা করা হয়েছিল, আমাদের চাপ দেওয়া হয়েছিল। কেউ আমরা দুধের শিশু নই, আমাদের চাপ দেওয়া হচ্ছে আর আমরা করতে যাচ্ছি। একজন মানুষের গ্রেপ্তারে এত খুশির হাওয়া আসতে পারে মানুষের মনে, তা পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেন। এই মুহূর্তে টলিউড একটা ফুরফুরে নিঃশ্বাস নিচ্ছে, যেমন কোন উন্মুক্ত ভ্যালিতে মানুষ বিশুদ্ধ অক্সিজেন নিয়ে দুহাত মেলে চোখ বুজে বন্ধ করে সুখ নেয়। আজ টলিউডের প্রত্যেকটি মানুষ, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, শিল্পী, তারা সেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তবে হ্যাঁ, কিছু ঘুরতে গিয়ে যদি কেউ মনে করেন সাপ বেরিয়েছে, তা নয়। তাদের যা দুর্নীতি, যা পাপ, কিছু ঘুরতে গিয়ে পাইথন বেরোবার অপেক্ষায় আছেন সবাই। রুদ্রদা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এই যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, নারী ঘটিত, মানে রোজ রোজ নাকি নতুন নতুন মেয়ে সাপ্লাই দিতে হবে, এরকমই একটা অভিযোগ আসছে। তখন আমার মনে হয় যে এই বিষয়ে তার পরিবার, তার স্ত্রী, তার যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিলেন তারাই বেশি উত্তর দিতে পারবেন। যে অভিযোগ করা হয়েছে, খুব জেনারেলি আমরা দেখেছি জেল থেকে বেরোবার পর জেল খাটা, চাকরি চুরির সঙ্গে জড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় পার্থ চট্টোপাধ্যায় তো প্রকাশ্যে বলেছেন যে আমার নয় হাঁটুর বয়সী একটি গার্লফ্রেন্ড আছে, কিন্তু অন্যান্য তৃণমূল নেতাদের 3-4টে করে বউ আছে, গার্লফ্রেন্ড আছে। তাই আমার উত্তরের অপেক্ষা আপনাদের করতে হবে না। ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এবং ঘনিষ্ঠ চাকরি চুরির সঙ্গে জড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী, এখন যিনি জামিনে রয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং। তো তাই অভিযোগকারিনীর যে বক্তব্য আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য একই সুরে রয়েছে। এবং সবার আগে বয়কট রুদ্রনীল ঘোষকে প্রথম করানো হয়েছে 2021 সালে। আমি যখন বলেছিলাম যে টলিউডে মাফিয়া রাজ চলছে, এইভাবে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না, আপনারা তার ফলাফল দেখেছেন, যেখানে বছরে 100-110টা ফিল্ম
টলিউডে তৈরি হতো সেখানে সেই সংখ্যা, কড়া কড়া নিয়ম, নিয়মের বাইরের নিয়ম, যা সিনেমা শিল্পকে ক্ষতি করে, যার ফলে ফিল্ম এসে দাঁড়িয়েছিল 30-35টা, অর্থাৎ 70% কাজ চলে গেছিল প্রযোজক, পরিচালক, শিল্পী এবং টেকনিশিয়ানদের। তো আমি যখন সেই নিয়মগুলোকেই আঙুল তুলেছিলাম, যা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, তাদের মতো মানুষদের এই গর্বের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে, তখন আমার বিরুদ্ধে এই স্বরূপ বিশ্বাস আমার টেকনিশিয়ান ভাইদের বাধ্য করেছিল বুকে কালো ব্যাচে লাগিয়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের মূর্তি অব্দি মিছিল করাতে বাধ্য করতে। আর সেই মিছিল থেকেই আমার টেকনিশিয়ান ভাই বন্ধুরা ফোন করেছিল যে ভাই, তোর বিরুদ্ধে মিছিলে হাঁটতে বাধ্য হচ্ছে, নাহলে আমাদের কাজ করে খাওয়া বন্ধ করে দেবে স্বরূপ বিশ্বাস, ক্ষমা করিস ভাই। না, সেদিন আমার পাশে এসে কেউ দাঁড়াননি, আপনি একা ছিলেন? আমি কথা বলেছিলাম সবার জন্য, হ্যাঁ। আমি ছিলাম একা। সেই সময় যদি বাকি আমার সহকর্মীরা তারা যদি পাশে এসে দাঁড়াতেন, আমি তাদেরই কথা বলছিলাম, তাহলে এই অরূপ স্বরূপ বিশ্বাসদের দাঁত নোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এত বিষাক্ত আর ক্ষত বিক্ষত করতো না টলিউড। তো যাই হোক, সেই আগুনে তারাও পরে পুড়েছেন এবং জ্বলেছেন, তারপর অনেকেই পরে মুক্ত খুলেছেন। কিন্তু যাই হোক না কেন, ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। যারা যারা যখন আমার গাড়ি বাড়ি বিক্রি হচ্ছে, প্রায় খেতে পাচ্ছি না দেখে হেসেছিলেন, আমি 5 বছরে এই অরূপ স্বরূপ বিশ্বাসদের অসভ্যতামির জন্য মাত্র 72 দিন কাজ করেছিল। এমনকি আমি যে বাড়িতে নেমন্তন্ন যেতাম, তারা সেই বাড়ি অ্যাভয়েড করত। বিভিন্ন ইন্টারভিউতে আমাকে নিয়ে অনেক কথাও বলেছে। তারপর তারাই, মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে অন্য কোনো দলকে নয় যখন আশীর্বাদ করলেন, তখন তারাই ফুল দিতে এসেছিল। আমি ভুলিনি। আমি একটা শেষ করতে দেবো। সবার উপরের মাথা তো মমতা বন্দ্যোপাধ্যায়, না এইটা না, তারই অনুপ্রেরণা। তিনি তো তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, টলিউডকে কিভাবে ক্ষতি করা হয়েছে তিনি তো জানতেন। তারপর তো অরূপ আর স্বরূপকে তো সরাননি, যাতে পুরো সর্বনাশটা হয় টলিউডে। তার জন্যই তো তিনি বারবার স্ট্রাইক, হ্যান ত্যান যাবতীয় ক্ষতি হওয়ার পর এই অরূপ আর প্রিয় স্বরূপকেই তো রেখে দিয়েছিলেন টলিউডকে শ্মশানের চেহারায় পরিণত করবার জন্য, যেখানে মানুষের অধিকার খর্ব করা হয়েছে, শিল্পীদের মান সম্মান নষ্ট করা হয়েছে। আজ অনিক দত্তের সিনেমা এতদিন পর রিলিজ করছে নন্দনে নতুন সরকার। এটাই সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে অনিক দত্তকে অপমানিত করা হয়েছিল, ঢুকতে দেওয়া হয়নি। আজ তার সিনেমা, দুটি বিখ্যাত চর্চিত সিনেমা অপরাজিত এবং ভবিষ্যতের ভূত, তার দাপটের সঙ্গে এই নতুন সরকার মানুষের দেখবার জন্য যা মানুষ চাইতেন এবং অগণিত আমাদের শিল্প জগতের মানুষ যা দেখতে চেয়েছিলেন, তার বন্দোবস্ত হলো। আপনি